नमस्कार श्रोता बंधुरा आमी स्वागता एसो गल्प शोनाई चैनेलेर आजकेर गल्पेर आसरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी पढ़ते चलेछि सायन्तनी पुततुण्ड रचित अधिराज सिरिजेर रहस्य गल्प एवं आत्महत्यार प्रथम पर्व। गल्प पाठ शुरू करार आगे आपनादेर सकलेर काछे आमार बिनीत अनुरोध, आमार उपस्थापना भालो लागले एई भिडियोटिते एकटा लाइक करे देबेन, आपनार बंधु परिचितजनदेर मध्य शेयर करे देबेन और यदि एखोनो एसो गल्प शोनाई चैनलटी सबस्क्राइब ना करे थाकेन ताहले अनुग्रह करे चैनलटी सबस्क्राइब करे आमार पाशे थाकुन। आपनादेर भालोबासा ओ सहयोगिता आमार एगिए चलार पाथेओ। शुरू करछि सायन्तनी पुततुण्ड रचित रहस्य गल्प एवं आत्महत्यार प्रथम पर्व। तनिमा देवी ব্যালকনিতে দাঁড়িয়ে रोज रातेई सेई भयंकर दृश्य देखें। दृश्यटा देखलेई तार हृत्पिंड जेन द्विगुण गतिवेगे चलते थाके। ए जेन ट्रैपिजेर खेलार मतो असहनीय। देखते देखतेई बुक गुड़गुड़ करते थाके तार। कि करछे मेয়েটা? एकटू फसकालेई आज এই নিয়ে 7 दिन हलो। काल रातेও দেখেছেন সেই একই দৃশ্য। प्रथम प्रथम चित्कार करे साबधान करतेও চেয়েছেন, কিন্তু লাভ কিছু হয়নি। ফ্ল্যাট দুটো মুখোমুখি হলেও এখান থেকে আওয়াজ অতদূর যায় না, বরং সেই চিৎকারে ঘাবড়ে গিয়ে তার স্বামী পরেশবাবু ছুটে এসেছিলেন। কি হলো, কি হলো? তনিমা আপাতমস্তক কুলকুল করে ঘামছেন। ওই মেয়েটা কি করছে দেখো। কে কি করছে? ওই যে ওদিকের ব্যালকনিতে। পরেশবাবু সামনের ফ্ল্যাটের ব্যালকনিতে তাকিয়ে দেখলেন। বলাই বাহুল্য কিছুই দেখতে পেলেন না। রাতের অন্ধকারে সব কিছু স্পষ্ট দেখা যায় না। তবু চোখের চশমাটা ঠিক করে ভুরু কুঁচকে দেখার চেষ্টা করছেন তিনি। ব্যালকনিতে কি? তিনি অবাক, কিছুই তো নেই। তনিমা ভয়ের চোটে চোখ বুজে ফেলেছিলেন। এবার চোখ খুলতেই একটা জবরদস্ত ধাক্কা লাগলো। সত্যি তো, ও ফ্ল্যাটের ব্যালকনিতে কেউ নেই, অথচ কয়েক সেকেন্ড আগেই তো দেখেছেন। তিনি বিস্ময়ের ধাক্কাটা সামলে নেন, কিন্তু উদ্বেগ কমে না। যা দেখেছেন তাকে নেহাত চোখের ভুল বলে মেনে নেওয়া যাচ্ছে না। কিছু তো গোলমাল আছেই। রোজ রাতে ঠিক 11টার সময়ে বারান্দায় গিয়ে দাঁড়ানো তনিমার অভ্যাস। খাওয়া দাওয়ার পর আধ ঘন্টা ব্যালকনির গাছেদের সঙ্গে কাটানো তার নিত্য নৈমিত্তিক রুটিন। পরে সে নিয়ে হাসাহাসি করলে বলেন, গাছ বলে কি প্রাণী নয়? আমার তো বরং ওদের সঙ্গে সময় কাটাতেই ভালো লাগে। সেদিনও ব্যালকনিতে দাঁড়িয়ে গাছগুলোকে দু চোখ ভরে দেখছিলেন তিনি। আশেপাশের ফ্ল্যাটগুলোর আলো নিভে গিয়েছে, চতুর্দিক অন্ধকার। হঠাৎই চোখে পড়ল সেই হাড় হিম করা দৃশ্য। উল্টো দিকের ফ্ল্যাটের ব্যালকনিতে একটা মেয়ে এসে দাঁড়িয়েছে। সাদা নাইটি উড়ছে ফুরফুর করে, চোখে কালো চশমা, হাতে স্টিক। সুমিতা। প্রথমে কৌতূহল হয়েছিল, এত রাতে অন্ধ মেয়েটা বারান্দায় কি করছে। জ্যোৎস্নায় কালো চশমা স্পষ্ট। হাতের স্টিকটা নিয়ে আস্তে আস্তে এগিয়ে এলো ব্যালকনির একদম ধারে, রেলিংয়ের খুব কাছে। তারপর যা দেখলেন তাতে ভয়ে তার গলা শুকিয়ে গেল। সুমিতা ঘনিয়ে এসেছে একদম ধারে, তারপর আস্তে আস্তে উঠে পড়ল রেলিংয়ের ওপরে। তার শরীরের গোটাটাই বাইরে, আলতোভাবে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে রেলিংয়ের ওপর ভর দিয়ে। একটু ব্যালেন্স এদিক ওদিক হলেই সপাটে 12 তলার ওপর থেকে নিচে পড়বে। কি করতে চায় মেয়েটা? আত্মহত্যা? প্রচণ্ড আতঙ্কে চেঁচিয়ে উঠেছিলেন তনিমা। পরেশ দৌড়ে এসেছিলেন, কিন্তু ততক্ষণে মেয়েটা যেন হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছে ব্যালকনি থেকে, যেন উবেই গিয়েছে স্পিরিটের মতো। আজও ব্যাপারটা বুঝে উঠতে পারেন না তনিমা। ব্যাপারটা ঠিক কি হয়? রোজই মেয়েটা ব্যালকনিতে এসে দাঁড়ায়, রোজই ভয়ে দুরু দুরু বুকে ঘটনাটা নীরব দর্শকের মতো দেখেন।
সেই একই ভঙ্গি। সাদা নাইটি অল্প অল্প ওড়ে, রেলিংয়ের ওপর ভর করে বাইরের দিকে ঝুঁকে দাঁড়িয়ে থাকে মেয়েটা, যেন এখনই লাফিয়ে পড়বে। দিল, এই বুঝি লাফ দিল। শেষ পর্যন্ত অবশ্য লাফ মারে না, কয়েক মুহূর্ত পরেই ফের ফিরে যায় ঘরে। তনিমার মনে হয় মেয়েটা হয়তো আত্মহত্যা করতে চায় না, বরং যেন তাকে ভয় দেখানোর জন্যই দাঁড়িয়ে থাকে অমন করে। কিন্তু তাই বা কী করে সম্ভব? যে চোখে দেখতেই পায় না, সে বুঝবে কি করে তার সামনের ফ্ল্যাটের ব্যালকনিতে আরেকজন দাঁড়িয়ে মহা আতঙ্কে তাকিয়ে আছে এদিকেই? তনিমারও কেমন যেন অভ্যাস হয়ে গিয়েছে এই দৃশ্যটা দেখার। রোজ রাতে তিনি ব্যালকনিতে এসে দাঁড়ান, আর রোজই এই দৃশ্য। সান্যালদের সঙ্গে তাদের বিশেষ সদ্ভাব নেই, তবু একদিন রীতিমতো বাড়ি বয়ে গিয়েছিলেন, উদ্দেশ্য সুমিতার সঙ্গে কথা বলা। কিন্তু দরজার বাইরে থেকেই ফেরত আসতে হলো, কারণ তখন ভেতরে যথারীতি খণ্ডযুদ্ধ চলছে। তুমি তো একেবারে পটের বিবি দেখছি। কেন, সোনার অঙ্গ নাড়াতে কি খুব কষ্ট হয়? বললাম জলটা একটু নিয়ে খাও, সেটুকু তোমার দ্বারা হয় না। এমন দামি কাঁচের জারটা ভাঙলে তো। ভেতর থেকে মিসেস সান্যাল তথা মল্লিকার খ্যানখ্যানে গলায় চিৎকার। পেয়েছ তো বিনা মাইনের চাকর বাকর, তাই গায়ে লাগে না। করো যত পারো, বাপের পয়সা ধ্বংস করো। সেদিন কলিং বেল বাজানোর সাহসটুকুও পাননি তনিমা। বাইরে থেকেই ফিরে এসেছিলেন। তার সঙ্গে মনে মনে জন্মেছিল একটা ধিক্কার। ছি, এর নাম মা! যে ভাষায় মেয়েটার সঙ্গে কথা বলে, তাতে সুমিতার জায়গায় তিনি থাকলে আগেই আত্মহত্যা করতেন। কৃষ্ণদাসবাবুর ছেলেটাও তদনুরূপ। সে আবার শখের থিয়েটার দল বানিয়ে বাপের পয়সা ওড়ায়। মায়ের চিৎকারে সে তাল মেলায় না বটে, কিন্তু সাই আছে। দিদিকে হ্যাটা করতে পারলে সে খুশি হয়। এমন একটি বিচিত্র ফ্যামিলির সঙ্গে সদ্ভাব করবে এমন মানুষ বোধহয় পৃথিবীতে নেই। একমাত্র বাপ ও মেয়েটি ছাড়া আর সকলেই বোধহয় মানসিক রোগী। রবিবার রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে এইসব কথাই ভাবছিলেন তনিমা। ভগবানের কি আশ্চর্য নিয়ম! তার মতো মানুষও আছে যিনি সন্তানের মূল্য ভীষণভাবে বোঝেন। আবার এমন মানুষও আছে যারা সন্তানকে হেলাফেলা করে, অথচ তারাই মা হতে পেরেছে। কিন্তু তিনি পারেননি। মনে মনে ভাবেন, কি করে পারেন মল্লিকা অন্ধ মেয়েটাকে অত কড়া কথা শোনাতে? নাই বা হলো নিজের সন্তান, তবু একটা প্রাণী তো। একসঙ্গে থাকলে বাড়ির কুকুর বিড়ালটার প্রতিও মানুষের একটা মায়া জন্মায়। আর এ তো একটা আস্ত মেয়ে, অন্ধ, অসহায়। শরীরে একটা খুঁত থাকলেও কি মিষ্টি দেখতে মেয়েটাকে। একটুও কি ভালোবাসতে ইচ্ছে করে না? একটুও মায়া হয় না? আর মিস্টার সান্যালি বা কি? কোন প্রাণে চুপ করে সব সহ্য করেন? তার নিজেরই তো মেয়ে, একটুও কি খারাপ লাগে না? মনে মনে এসব কথাই ভেবে যাচ্ছিলেন তনিমা। ভাবতে ভাবতেই বিরক্তি ক্রমশ বাড়ছিল সান্যালদের প্রতি। মানুষ এমন নিষ্ঠুরও হয়? বিরক্তির সঙ্গে অবিমিশ্রিত ঘৃণার উদ্রেকও হচ্ছিল তার। ঠিক তখনই আবার সেই দৃশ্য। সুমিতা আস্তে আস্তে এগিয়ে আসছে ব্যালকনির দিকে, পরনে সাদা নাইটি। অদ্ভুত ব্যাপার, আজ আর চোখে কালো চশমাটা নেই। এক মাথা চুল ঝাঁপিয়ে পড়েছে ঘাড় ছাড়িয়ে। তনিমা ফের দম বন্ধ করে ব্যাপারটা দেখতে থাকেন, নির্বাক, বিহ্বল। সে ব্যালকনির দরজা খুলে 2 মিনিট দাঁড়ালো, বোধহয় কিছু ভাবছে। মাথায় আলতো করে হাত বোলালো, তারপর আবার পা বাড়ালো সামনের দিকে, রোজকার মতোই ব্যালকনি ঘেঁষে। তনিমা নিঃশ্বাস বন্ধ করে ব্যাপারটা দেখছেন। আজ হাবভাব কেমন যেন অন্যরকম বলে মনে হচ্ছে মেয়েটার। আগের চটপটে ভাবটা আর নেই। আজ যেন অনেক শান্ত, অনেক ধীর স্থির। অল্প অল্প করে পা বাড়াচ্ছে, যেন মনে মনে কি ভাবছে। সুমিতা একদম ব্যালকনির সামনে এসে দাঁড়ালো। আজ কিন্তু রেলিংয়ের ওপর আর উঠে দাঁড়ালো না, বরং তনিমা বিস্ফারিত দৃষ্টিতে দেখলেন
রেলিংটা নড়বড় করছে। সুমিতা এগোচ্ছে, আগে, আরও আগে। পাটা বাড়িয়ে দিয়েছে রেলিংয়ের গায়ে। পরক্ষণেই রেলিংটা হুড়মুড় করে খুলে পড়ে গেল। ব্যালেন্স হারিয়ে ফেলল সে। গোটা শরীরটা টাল সামলাতে না পেরে এক ঝাঁকুনিতে বাইরে। মুহূর্তের মধ্যে একটা আর্ত চিৎকার। তনিমা দেখলেন 12 তলা থেকে লাট খেতে খেতে নিচের দিকে সবেগে পড়ে যাচ্ছে একটা মানুষের দেহ। তার সঙ্গে আর্ত চিৎকার, বাঁচাও, বাঁচাও। আর বেশি কিছু বলার অবসর মিলল না। নিচে প্রচণ্ড শব্দ। বহুতলের নিচে দাঁড়িয়েছিল একটা গাড়ি। দেহটা 12 তলার ওপর থেকে তারই ওপর আছড়ে পড়েছে। ঝনঝন করে ভাঙল গাড়ির কাঁচ। তনিমার শুধু এইটুকু মনে আছে, অজ্ঞান হয়ে বারান্দায় পড়ে যাওয়ার আগে একটা চিৎকার করে উঠতে পেরেছিলেন তিনি। লাশটাকে খুব মন দিয়ে দেখছিল অধিরাজ। মেয়েটা একেবারে শটান 12 তলা থেকে নিচে দাঁড়িয়ে থাকা একটা মারুতি 800-এর ওপর এসে পড়েছে। বাঁচার কোনো সম্ভাবনা নেই। এমনকি গাড়ির ছাদটাও ধসে গিয়েছে। গাড়ির কাঁচও চুরমার। ফ্ল্যাটের নিচে একটা ছোটোখাটো ভিড় জমে গিয়েছে। ওপর থেকেও অনেকে সভয়ে তাকিয়ে নিচের দৃশ্যটা দেখছেন। ঘটনাটা রাতেই অনেকে টের পেয়েছিলেন। যারা পাননি তারাও সকালে এসে কৌতূহলে ভিড় জমাচ্ছেন। একদম 100% আত্মহত্যা স্যার, অধিরাজের জুনিয়র অফিসার অর্ণব এসে বলল। এমনকি একজন মেয়েটাকে ব্যালকনি থেকে লাফিয়ে পড়তেও দেখেছেন। আই উইটনেস আছে, অন্য কোনো ব্যাপার নয়। আত্মহত্যা হলে ব্যালকনির রেলিং শুদ্ধ পড়বে কেন? আমার তো সিম্পল অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে। মেয়েটি বারান্দায় এসে দাঁড়িয়েছিল, ব্যালকনির রেলিংয়ের স্ক্রু কোনো কারণে ঢিলে হয়ে গিয়ে থাকবে, তাই রেলিং শুদ্ধই পড়েছে। অধিরাজ ঝুঁকে পড়ে দেহটা দেখছিল। তার হাতে সাদা গ্লাভস। দৈর্ঘ্যে প্রায় 6 ফুট 4 ইঞ্চি লম্বা হওয়ার ফলে অন্যদের তুলনায় তাকে একটু বেশিই ঝুঁকতে হয়। লম্বা হওয়ার জন্য তার সিনিয়রেরা অনেকেই পেছনে মনুমেন্ট বলেও ডাকেন। না স্যার, মেয়েটি নিজেই হয়তো লাফিয়ে পড়েছে। ওর সুইসাইডাল টেন্ডেন্সি ছিল, অন্তত একজন এই দাবি করছেন। একজন দাবি করছেন? হ্যাঁ স্যার, মেয়েটাকে লাফিয়ে পড়তে দেখেছেন এক মহিলা, ঠিক উল্টো দিকের ফ্ল্যাটেই থাকেন। উনি বললেন যে মেয়েটা রোজই সুইসাইড অ্যাটেম্প্ট করার কথা ভাবত। রোজই নাকি এসে রেলিংয়ের ওপর দাঁড়াতো, আর বারবার রেলিংয়ের ওপর চাপ পড়ায় হয়তো স্ক্রুগুলো ঢিলে হয়ে গিয়েছে। অধিরাজ অর্ধনিমিলিত রাগত দৃষ্টিতে তাকায়। আর ভদ্রমহিলা স্রেফ দেখতেন, ট্রাফিজের খেলা দেখার মতো। অর্ণব কি বলবে ভেবে না পেয়ে ঢোক গিলল। বাদামি রঙের লম্বা যুবকটিকে তার অধস্তনরা একটু ভয় পায়। বয়স ছেলেটার নিতান্তই কম, কিন্তু ব্যক্তিত্ব আছে। লম্বা ছিপছিপে চেহারা, লম্বাটে ধারালো মুখের গড়ন আর রাগি রাগি চোখ দেখলে যে কেউই সমীহ করবে। সকলেই মোটামুটি জানেন যে অধিরাজ ব্যানার্জি অন্যান্য অফিসারদের মতো বেশি চেঁচানো বা লম্ফঝম্প করা পছন্দ করেন না। খুব অল্প কথাই বলেন তিনি, কিন্তু যেটুকু বলেন তাই হাড়হিম করার জন্য যথেষ্ট। সে একটু চুপ করে থেকে মিনমিন করে বলে, ইয়েস স্যার। তিনি কোথায় এখন? উনিও 11th ফ্লোরে থাকেন, তবে ওই দিকের ফ্ল্যাটে। অর্ণব উল্টো দিকের ফ্ল্যাটটা দেখায়। সে আস্তে আস্তে বলে, তিনি কি তার ঘরেই আছেন? ইয়েস স্যার। ঠিক আছে, ওনাকে পরে দেখছি। আগে ওই মেয়েটির আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলবো। তারা কোথায়? 11th ফ্লোরেই। ওকে। সে পিছন ফিরে কনস্টেবলদের নির্দেশ দেয়, বডি পোস্টমর্টমের জন্য চালান করে স্পটটাকে সিল করে দাও। আমি দেখতে চাই না পাবলিক হল্লা করে জায়গাটাকে ঘেঁটে দিচ্ছে। এটা আত্মহত্যা কিনা তা এখনও ফুললি কনফার্ম নয়। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? ইয়েস স্যার। এ ফ্ল্যাটের লিফটটা আবার কোনো কারণে বিগড়ে গিয়েছে। অর্ণব সিঁড়ি ভাঙতে ভাঙতে অজানা কারোর উদ্দেশ্যে সাপসাপান্ত করছিল। একই 12 তলায় কেস, তার ওপর লিফট বন্ধ।
স্যার যেমন দিব্যি তরতর করে উঠছেন, তাতে তার রীতিমতো লজ্জাই করছিল। ওদিকে সিঁড়ি ভাঙতে ভাঙতে তার প্রায় দম বন্ধ হয়ে আসছে। ফর্সা মুখ, চোখ লাল। দিনে কটা ডন বৈঠক মারা হয় অর্ণব? অর্ণব আশা করেছিল যে এমন একটা খোঁচা খুব শিগগিরই আসতে চলেছে। মাত্র 6 তলার সিঁড়ি ভেঙেই তার যে অবস্থা, তাতে এ প্রশ্ন অবধারিত ছিল। স্যার, আজকাল আর তেমন। সে ঘাড় চুলকোতে চুলকোতে লজ্জিত স্বরে বলে, আসলে সময় পাই না। অধিরাজ তাকে একবার অপলক দেখে নিয়ে ঘাড় ঘুরিয়ে নিয়েছে। আবার শুরু করে দাও, নেয়াপাতি বেড়েছে। মনে মনে কয়েকবার জিভ কেটে বলল অর্ণব, অফকোর্স স্যার। 12 তলায় উঠে ঠিক ডান দিকের ফ্ল্যাটটাই সান্যালদের ফ্ল্যাট। দরজাতেই সোনালি রঙে নেমপ্লেটে বাড়ির সদস্যদের নাম লেখা আছে। মিস্টার কৃষ্ণদাস সান্যাল, মিসেস মল্লিকা সান্যাল, মিস্টার অঞ্জন সান্যাল। নেমপ্লেটটায় একবার আলগা দৃষ্টি বুলিয়ে নিয়ে বলল অধিরাজ, স্ট্রেঞ্জ। অর্ণব বোঝে না এতে স্ট্রেঞ্জের কি আছে। মানুষের বাড়ির দরজায় নেমপ্লেট ঝুলবে, এ আর আশ্চর্য কি? তাতে গৃহকর্তার নামও থাকাই স্বাভাবিক। সবটাই স্বাভাবিক, আশ্চর্য একটাই, যে মেয়েটা মারা গিয়েছে তার নাম নেমপ্লেটে দেখছি না। কেন? মেয়ের নাম তো আছে একটা। ওটা মিসেস, মেয়েটা অবিবাহিত, অতএব তার নামের আগে একটা মিস ঝুলবে, মিসেস নয়। সে বিড়বিড় করে বলে, স্ট্রেঞ্জ, মেয়েটার নাম নেমপ্লেটে নেই কেন? সান্যালদের ফ্ল্যাটের ভিতরে তখন যেন ঝড় বয়ে গিয়েছে। ভিতরে ঢুকতেই চোখে পড়ল এক ভদ্রমহিলা আলুথালু বেশে বসে প্রলাপ বকছেন। অধিরাজ হাবভাব দেখে বুঝল ইনি মিসেস সান্যাল। উল্টো দিকে এক ভদ্রলোক গুম মেরে বসে আছেন। চোখে রিমলেস চশমাটা নাক সংলগ্ন হয়ে ঝুলে পড়েছে, যেন সেটাও লাফ মারব করছে। সম্ভবত ইনি মিস্টার সান্যাল। তার পাশেই সোফায় বসে আছে বছর 19-20 একটা ছেলে, কৃষ্ণদাস সান্যালের ছেলে। উল্টো দিকে এক বছর 30-এর যুবক শোকগ্রস্ত হয়ে বসেছিল। এটা কে সেটা ঠিক বুঝল না অধিরাজ। হয়তো পাড়া প্রতিবেশীদের কেউ হবে। ঘরে আরও নানা রকমের লোক বসেছিল। হাবভাব দেখে মনে হয় দুঃখ পাওয়ার চেয়ে মজাই বেশি পেয়েছে। অধিরাজকে ঘরে ঢুকতে দেখে কৌতূহলী চোখে তাকালো তারা। কৃষ্ণদাসবাবুর মুখ ভাবলেশীন। তার ছেলে অঞ্জনের চোখে একটা ভয়ের ছাপ পড়ল। কিছু মনে করবেন না। অধিরাজ বুঝতে পারছিল এই মুহূর্তে তার উপস্থিতি ঠিক অভিপ্রেত নয়। তা সত্ত্বেও সে আস্তে আস্তে নিচু স্বরে বলে, জানি একটা মিসঅ্যাপ হয়ে গিয়েছে, তবু একটা রুটিন এনকোয়ারি করতেই হবে। আর কি এনকোয়ারি করবেন অফিসার? কৃষ্ণদাস ধীর স্বরে বলেন, এটা তো আত্মহত্যার কেস। আমার মেয়েটা হয়তো আত্মহত্যা করেছে। উল্টো দিকের বছর 30-এর যুবকটি এতক্ষণ মুখ নিচু করে বসেছিল। হঠাৎ তড়াক করে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠল, যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে। বাজে কথা, বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না এ আত্মহত্যা। বাজে কথা বলছেন আপনারা। এ খুন, প্রি প্ল্যান্ড মার্ডার। তার কথা শুনে সকলেই চমকে উঠেছে। অধিরাজ মুখের শান্ত ভাব বজায় রেখেই তার দিকে তাকায়। আপনি? প্রীতম। কৃষ্ণদাসবাবু যেন খোঁচা খাওয়া বাঘের মতো ফুঁসে ওঠেন, স্টপ টকিং জিবারিশ। হোয়াট জিবারিশ? ছেলেটা আঙুল তুলে মল্লিকার দিকে দেখায়। অফিসার, ওনাকে জিজ্ঞেস করুন দিনের পর দিন উনি মিতাকে মেন্টাল টর্চার করে গিয়েছেন কিনা। কথায় কথায় উঠতে বসতে খোঁটা দিতেন, সব সময় অত্যাচার করতেন উনি মিতার ওপর। কথাটা শোনার পরই মল্লিকার প্রলাপ আরও বেড়ে গেল। তিনি হাউ হাউ করে বলে যেতে থাকলেন যে তিনি মেয়েটার সৎমা হতে পারেন, কিন্তু কখনো তাকে মায়ের অভাব টের পেতে দেননি, বরং নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসতেন মেয়েকে। সব সময় মাছের মুড়োটা তাকেই খেতে দিতেন। সবচেয়ে দামি জামা এ বাড়িতে সেই পরত। কখনো অন্যান্য সৎ মায়েদের মতো তাকে দিয়ে ঘরের কোনো কাজ করাতেন না।
চাকর বাকর না এলে নিজে খেটে মরেছেন, কিন্তু তাকে কোনো দিন কুটোটিও নাড়তে দেননি, ইত্যাদি ইত্যাদি। অধীরাজ চুপচাপ গোটা ভাষণটাই শুনল। সে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই প্রীতম ফের বলে উঠেছে, আপনি মিথ্যা কথা বলছেন। মিতাকে আপনি সারাদিন শুধু গালাগালি দিতেন, গায়ে হাতও তুলেছিলেন বেশ কয়েকবার। মিতা আমায় নিজে বলেছে। শাট আপ স্কাউন্ড্রেল, চেঁচিয়ে উঠলেন কৃষ্ণদাস। লজ্জা করে না বলতে? তোমার জন্যই আজ এই অবস্থা। মিতা তোমার জন্যই আত্মহত্যা করেছে। অর্ণব ফিসফিস করে, স্যার লেগে গিয়েছে। অধীরাজ তার দিকে একটা আগুনে দৃষ্টিপাত করতেই সে ফের ঢোক গিলে থেমে গেল। কৃষ্ণদাসবাবু বোধহয় আরও কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই তাকে বাধা দিল অধীরাজ। আপনাদের যদি পারস্পরিক দোষারোপ শেষ না হয়ে থাকে তবে আপাতত এখানেই ব্রেক দিন। আমরা একটু জিজ্ঞাসাবাদ করে নিই, বাদবাকিটা না হয় তারপরই হবে। অফিসার, আপনি জানেন না, এই ছেলেটা একটা অপদার্থ, একটা রাস্কেল। আমার মেয়েটাকে ইমোশনাল ব্ল্যাকমেলিং করত। 1 মিনিট, কড়া গলায় এবার বাধ্য হয়েই বলে সে। তার আগে বলুন উনি কে? কৃষ্ণদাসবাবুর মুখটা কালো হয়ে গেল। তিনি দাঁতে দাঁত চেপে বসে রইলেন। উনি কি বলবেন? আমি বলছি। প্রীতম একটা রোষ কষায়িত দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে বলে, আমি সুমিতার স্বামী। অর্ণব বিস্ময়ে হাঁ হয়ে গিয়েছে। এতক্ষণ শুনছিল মেয়েটা অবিবাহিত, এখন আবার শুনছে বিবাহিত, তার আবার স্বামীও আছে। সে একবার প্রীতমকে আপাদমস্তক দেখে নিল। লোকটাকে দেখলেই মনে হয় গাঁজাখোর। একখানা লাল টি শার্ট পরে আছে, বুকের ওপর কালো রঙের একটা কুমির আঁকা। পরনের জিন্সটা যে কতদিন ধোয়া হয়নি তা ভগবানই জানেন, সেটা আবার শতচ্ছিন্ন। এই লোকটা সুমিতার স্বামী ভাবা যায় না। সুমিতা দেবী বিবাহিত ছিলেন? অধীরাজও বিস্মিত, কিন্তু মুখে বিস্ময়ের ছাপ পড়েনি। কিন্তু একটু আগেই যে শুনলাম উনি অবিবাহিত ছিলেন। প্রীতম হাত দিয়ে চোখের কোল মুছছে। আমরা 3 মাস আগেই বিয়ে করেছি, কিন্তু এই মহিলা। সে আবার মল্লিকাকে দেখায়। এই মহিলার ভয়ে মিতা বাড়িতে কিছু বলতে পারেনি। আমিও ওর মুখ চেপে গিয়েছিলাম। সম্পূর্ণ বাজে কথা। কৃষ্ণদাস ফের তেড়ে ওঠেন, মিতা তোমার মতো ভ্যাগাবন্ডকে বিয়ে করতেই পারে না। আমার কাছে প্রমাণপত্র আছে, রেজিস্ট্রির কপি। পুরোটাই জাল। প্রমাণ করতে পারবেন যে জাল? অধীরাজ দেখল এ বিবাদ আপাতত থামার নয়। সে মল্লিকার দিকে তাকায়। ম্যাডাম প্লিজ বলুন, আমরা একবার সুমিতার ঘরটা ভালো করে দেখতে চাই। তিনি আঁচল দিয়ে চোখ মুছলেন। আসুন। মল্লিকা এগিয়ে গেলেন আস্তে আস্তে। তার পিছন পিছন গেল অধীরাজ আর অর্ণব। স্যার, জিজ্ঞাসাবাদ করলেন না? করব। অধীরাজ চতুর্দিকে সন্ধানী দৃষ্টিতে তাকাতে তাকাতে বলে, আপাতত চুলোচুলিতে ব্যস্ত আছে। একটু বাদে যখন মারপিট করে হতক্লান্ত হয়ে পড়বে তখন রুটিন কোয়ারি সেরে নেব। আপাতত সুমিতার ঘরটাই দেখি। সুমিতার ঘরটা বেশ বড়, তবে তেমন সাজানো গোছানো নয়, বরং উল্টোটাই। অর্ণব বোধহয় তার সারা জীবনে এমন অগোছালো ঘর কখনো দেখেনি। চতুর্দিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানাটা একদম বারান্দার দিকে মুখ ফেরানো, অর্থাৎ বিছানা থেকে উঠে দাঁড়ালেই কেউ বারান্দার একদম সোজাসুজি মুখ করে দাঁড়াবে। বিছানার ঠিক ডান দিকেই সুন্দর ছিমছাম অ্যাটাচ টয়লেট। বাঁ দিকে একটা ড্রেসিং টেবিল, তাতে সুন্দর করে গোছানো আছে কয়েকটা চিরুনি, একটা আবার হাতির দাঁতের। এখনও একগোছা চুল লেগে আছে তাতে। বেশ কয়েক রকমের বিদেশি পারফিউম, লাল নীল শিশিতে এক এক রকমের ক্রিম, বডি স্প্রে, লিপস্টিক, আরও মেয়েলি প্রসাধনের জিনিসপত্র। ড্রেসিং টেবিলের পাশেই একটা পড়ার টেবিল, তার ওপর বই ছড়ানো রয়েছে, গোটা কয়েক খাতাও। পড়ার টেবিলের ওপর সুন্দর শোকেসে বিভিন্ন বিষয়ে প্রচুর বই সাজানো। অধীরাজ উল্টে পাল্টে দেখলেও বইগুলোর বিশেষ কিছুই বুঝল না, কারণ গোটাটাই ব্রেইল পদ্ধতিতে লেখা। খাতাগুলোও অনুরূপ।
ব্রেইল পদ্ধতিতে লেখার জন্য টেবিলের ওপরে একটা টাইপরাইটারও আছে, তার পাশে এক তাড়া কাগজ। দেখুন কি দেখবেন। মল্লিকাকে ক্লান্ত লাগছিল। অধিরাজ তাকে চোখ কুঁচকে দেখছে। মহিলা দেখতে ভালো, যদি সবসময় ভুরু কুঁচকে না থাকতেন তবে বোধহয় তাকে আরও একটু ভালো লাগতো। তার চেহারায় মেয়েলি কমনীয়তার চেয়ে কাঠিন্যটাই বেশি প্রকট। নাকটা এতই উঁচু আর চোয়ালের হাড় এতটাই শক্ত যে যে কেউ দেখলেই বলে দেবে ইনি খুব নমনীয় মহিলা নন। অর্ণব, ভালো করে ঘরটা দেখো, অধিরাজ বলল। দেখো কিছু পাও কি না, আর বারান্দাটা ভালো করে দেখবে। দেখো কোনো ধস্তাধস্তির চিহ্ন আছে কি না। পারলে ব্যালকনি থেকে ফিঙ্গারপ্রিন্টও তোলো, ফরেন্সিকের কাজে লাগবে। ওকে স্যার। অর্ণব চলে গেল আদেশ পালন করতে। এবার অধিরাজ একদম মল্লিকার মুখোমুখি হয়ে দাঁড়ায়। ম্যাডাম, আপনাকে কয়েকটা প্রশ্ন করার ছিল। মল্লিকা ফের নাটকীয় ভঙ্গিতে মরা কান্না কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতেই ফের প্রলাপ বকতে শুরু করলেন। মেয়েটা তার স্নেহে আর বাবার আদরে পুরো গোল্লায় গিয়েছিল। এমনকি ওই বাপে খেদানো মায়ে তাড়ানো প্রীতমের সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করত, না বলে বিয়েও করে ফেলেছে। এত স্নেহের এই প্রতিদান ওই হতভাগার সঙ্গে মিশে গোল্লায় যাচ্ছিল বলেই তো ওর সঙ্গে মিশতে বারণ করেছিলেন। তাই বলে আত্মহত্যা করবে? এভাবে বাবা মাকে বিনা কারণে ফাঁসানোর মানে কি? অধিরাজ চুপ করে তার উচ্ছ্বসিত কান্নার বাণ সহ্য করল। এ বিষয়ে সে চিরকালই ধৈর্যশীল। বেশ খানিকক্ষণ কান্নাকাটির পর মহিলা একটু জিরানোর জন্য থামলেন। ম্যাডাম, কাল যখন ঘটনাটা ঘটে তখন আপনি কোথায় ছিলেন? মানে মহিলা প্রায় চোখে অন্ধকার দেখলেন। আপনি আমায় সন্দেহ করছেন? না না, তেমন কিছু নয়, সে আলতো স্বরে বলে। এটা একটা রুটিন প্রশ্ন। মল্লিকার চোখে অন্ধকার জমল। আমি তখন খাওয়া দাওয়ার পাট চুকে যাওয়ার পর একটু টায়ার্ড ছিলাম, একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। সুমিতা দেবী কি তখনও জেগেছিলেন? না, ও তো 9:30 নাগাদ রোজ শুয়ে পড়ে। কালও তাই পড়েছিলেন? হ্যাঁ, 9:30 নাগাদই আলো নিভে গিয়েছিল ওর ঘরের। অধিরাজ একটু ভাবে। আচ্ছা, কিছুদিন যাবৎ কি আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য চলছিল, কোনো রকম অশান্তি? মল্লিকা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, নেহাতি মামুলি। তবু শুনি। প্রীতমের সঙ্গে ওর মেলামেশাটা আমাদের কারোরই পছন্দ ছিল না। প্রীতম ওর প্রাইভেট টিউটর ছিল এক সময়ে, তখন থেকেই মেলামেশা। ঝাঁঝালো সুরে বলেন মল্লিকা। 1 নম্বরের বজ্জাত ছেলে, ড্রাগসের নেশা আছে। কতবার যে মিথ্যা বলে মিতার কাছ থেকে টাকা নিয়েছে তার হিসেব নেই। সে বলে। ওরা দুজনে যে বিয়ে করে ফেলেছেন সেটা আপনারা জানতেন? না বললে জানব কি করে? মল্লিকা বলেন। আজই বলল তাই শুনলাম, যদিও আমার বিশ্বাস ওটা জাল। আচ্ছা। অধিরাজ মাটির ওপর চোখ বোলাতে বোলাতে বলে, আপনি বললেন যে প্রীতমবাবু মিতা দেবীর কাছ থেকে টাকা নিতেন, কিন্তু মিতা দেবী টাকা পেতেন কোথায়? মানে ওনার সোর্স অফ ইনকাম কি? মিতার সোর্স অফ ইনকামের অভাব কি? তিনি যেন একটু রেগেই বললেন। ওর মা তো ওর বাবার ব্যবসার 50%-এর পার্টনার ছিলেন। সেই শেয়ার 18 বছরের পর থেকেই মিতা উত্তরাধিকার সূত্রে পেয়ে গিয়েছে। তার টাকা প্রতি বছর ব্যাংকে জমা পড়ে। তার ওপর ওর মা ওর দাদুর একমাত্র সন্তান। দাদু বিরাট বড়লোক। তিনি মারা যাওয়ার পর আন্দাজ প্রায় 80 লাখ টাকা নগদ আর 40 লাখ টাকার প্রপার্টি মিতা পেয়েছে। ওর টাকার অভাব কিসের? মিতা দেবীর অবর্তমানে সে টাকা কে পাবে? ওর বাবা। আর কে আছে? কেন, ওনার স্বামী? মল্লিকা মুখটা বিকৃত করে বলেন, প্রীতম, আমি মনেই করি না ও মিতার স্বামী। ওর কাগজপত্র সব জাল। জাল জানলেন কি করে? অধিরাজের দৃষ্টি শানিত হয়ে ওঠে। আপনি কাগজ দেখেছেন? মহিলার চোয়ালের হাড় নড়ে ওঠে। না, কিন্তু আমি জানি
যদি জাল না হয় তবে তো প্রীতমবাবুই ওয়ারিশ। তিনি ফের জোরালো স্বরে বলেন, ওটা জালই। অধিরাজ আর কথা বাড়ায় না, স্মিত হেসে বলে, ঠিক আছে, আপনি বসার ঘরে গিয়ে বসুন, আমরা ঘরটা দেখেই আসছি। মল্লিকার বোধহয় ইচ্ছে ছিল না ও ঘর থেকে নড়ার, কিন্তু একরকম নোনতা মুখ করেই চলে গেলেন। অর্ণব বারান্দায় আতশ কাচ নিয়ে ফিঙ্গারপ্রিন্ট খুঁজছিল। অধিরাজ আস্তে আস্তে সেদিকেই যায়। কিছু পেলে? না স্যার, হয় এটা প্লেন অ্যাক্সিডেন্ট, নয় আত্মহত্যা। অর্ণব আতশ কাচটা চোখ থেকে সরিয়ে নেয়। ব্যালকনিতে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। রেলিংটা? সে একটু ভেবে বলল, ওটা দেখেছিলে? রেলিংয়েও কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই স্যার। রেলিংয়ে ফিঙ্গারপ্রিন্ট নেই? অধিরাজ অবাক দৃষ্টিতে তাকায়। কি বলছো? তা কি করে হয়? ব্যালকনিটা আছে যখন, তখন কেউ না কেউ এদিকে এসে রেলিং ধরে তো দাঁড়াবেই। বাদবাকিদের কথা ছাড়ো, এই ব্যালকনি থেকে মেয়েটা লাফিয়ে পড়েছে, আর কারুর না থাক, তার ফিঙ্গারপ্রিন্ট তো থাকবে। না স্যার, কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। কই দেখি। সে নিজেই অর্ণবের হাত থেকে আতশ কাচটা টেনে নেয়। খুঁটিয়ে খুঁটিয়ে তন্ন তন্ন করে গোটা ব্যালকনিটাই দেখছে। কালান্তক রেলিংটাও দেখল, কিন্তু আশ্চর্য, কোনো ফিঙ্গারপ্রিন্টই নেই। একটা ছাপ পর্যন্ত নেই। দেখতে দেখতে তার মুখ থেকে বেরিয়ে এলো সেই চিরপরিচিত লব্জ, স্ট্রেঞ্জ। সে বারবার পরীক্ষা করে দেখল, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট তো দূর, সামান্য ছাপও নেই। অর্ণব অবাক হয়ে অধিরাজের মুখের দিকে তাকিয়েছিল। তার মুখে একটা চিন্তার ছাপ, কপালে কয়েকটা ভাঁজ, চোখ কুঁচকে গিয়েছে। স্যার, এনি প্রবলেম? গোটাটাই প্রবলেম অর্ণব। ফিঙ্গারপ্রিন্ট না থাকার মানে জানো? সে বোকার মতো মাথা নাড়ে। ফিঙ্গারপ্রিন্ট না থাকার অর্থ কেউ ব্যালকনি আর রেলিংকে ভালো করে মুছে দিয়েছে, এতটাই ভালো করে সাফা করেছে যে একটা ফিঙ্গারপ্রিন্টও দেখা যাচ্ছে না। অধিরাজ আপন মনেই বিড়বিড় করে, কিন্তু কেন? এটা আত্মহত্যার কেস হলে রেলিংটা মুছে দেওয়ার দরকার পড়ল কেন? অর্ণব অবাক হয়ে তাকিয়েছিল তার দিকে। কথাটা বেশ লাকসই বলেছেন স্যার, ফিঙ্গারপ্রিন্ট না থাকাটাই এ বিষয়ে অস্বাভাবিক। চলো ভেতরে যাওয়া যাক। অধিরাজ ভেতরের দিকে পা বাড়িয়েই থেমে যায়। বারান্দার ঠিক সামনেই পাপোশের ওপর একজোড়া মেয়েলি জুতো, বেশ দামি ঘাসের চটি, সম্ভবত বিদেশি। এটা কি? সে জুতো দুটো তুলে নেয়। জুতো স্যার? জুতো তো আমিও দেখছি, সে বলল, কিন্তু এখানে কেন? আমি কি করে বলবো স্যার? তা বটে। অধিরাজ দীর্ঘশ্বাস ফেলে। তুমি কি করে বলবে? সে জুতোটা তুলে ভালো করে দেখল। 6 নম্বর সাইজের জুতো। এ বাড়িতে ঢোকার সময়ে সে দেখেছে যে সান্যালরা প্রত্যেকেই ড্রয়িং রুমে চটি পরে বসে আছেন। প্রত্যেকেরই পায়ে এই রকম চটি ছিল। সবার পায়ে যখন চটি আছে, আর এই বেওয়ারিশ চটিটা সুমিতার ঘর আর বারান্দার মাঝখানের পাপোশে পড়েছিল, তখন সম্ভবত এই চটিটা সুমিতারই। অর্ণব কখনো শুনেছ যে কেউ আত্মহত্যা করার আগে সযত্নে চটি খুলে পাপোশের ওপর রেখে দিয়েছে? না তো। সে আত্মমগ্নভাবেই বলে, যে আত্মহত্যা করতে যাবে সে চটি খুলে রেখে যাবে কোন দুঃখে? যতদূর আমি জানি, সুইসাইডাল মানসিকতায় এত খুঁটিনাটি জিনিস মাথায় আসে না। যে আত্মহত্যা করবে সে জুতো পরেই আত্মহত্যা করবে। আত্মহত্যা করার আগে জুতো খুলে রেখে যাবে কেন? অর্ণব কি বলবে ভেবে পায় না। স্যার একটা সামান্য জুতো নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন কে জানে। মেয়েটার শখ হয়েছিল জুতো খুলে আত্মহত্যা করার, করেছে, কিন্তু তা নিয়ে এত চিন্তার কি আছে? অধিরাজ ঘরে ফিরে গেল। খুব তীক্ষ্ণ দৃষ্টিতে ঘরটা দেখতে দেখতে তার মুখে চিন্তার ছাপ ফের প্রকট হয়ে উঠেছে। মাপা চোখে সে কি যেন খুঁজছিল। কি খুঁজছেন স্যার? সে যেন ঘুম ভেঙে ওঠে। তেমন কিছু না, ভাবছি এই দাগটা কিসের। অর্ণব অধিরাজের দৃষ্টি অনুসরণ করে দেখল মেঝেতে কিসের যেন দাগ, কিছু ঘষার দাগ, যেন কিছু ঘষতে টেনে নিয়ে যাওয়া হয়েছে। খাটের ঠিক সামনেই দাগটা স্পষ্ট। ঠিক তার পাশেই ছোট ছোট চতুষ্কোণ দুটো সাদা দাগ। মার্বেলের মেঝে হলেও বেশ স্পষ্ট দাগটা।
কিছু টেনে নিয়ে যাওয়ার দাগ। অর্ণব অবাক হয়ে বলে, কিন্তু স্যার। টেনে নিয়ে যাওয়ার দাগ নয়। অধিরাজ মাথা নাড়ে। দাগটা শুধু বিছানার সামনে অবধি আছে, তারপর আর নেই। তাছাড়া এই স্কোয়ার দাগগুলো কিসের? স্ট্রেঞ্জ। অর্ণব ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দারের মতো মুখ করে দাঁড়িয়ে থাকে। দাগটা যে কিসের তা সেও বুঝতে পারছে না। যাগ্গে, অধিরাজ উৎকণ্ঠ হয়ে কি যেন শোনে। ভিতরের ঘর এখন শান্ত। সম্ভবত শুম্ভ নিশুম্ভের লড়াই থেমেছে। মনে হচ্ছে শ্বশুর আর জামাই দুজনেই এখন ইন্টারভ্যাল দিয়েছে। অধিরাজ ঘাসের চটি দুটো ফের তুলে নেয়। চলো, বাকি রুটিন কোয়ারিটা সেরে নিই। তারপর যিনি প্রত্যক্ষদর্শী তার সঙ্গে কথা বলে আজকের মতো কাজে ইতি দেব। আপনার কি মনে হয় স্যার? অর্ণব কৌতূহলী। আত্মহত্যা না? বলা যায় না অর্ণব। অধিরাজ চিন্তিত স্বরে বলে, যখনই বিরাট প্রপার্টির ব্যাপার আসে তখনই দেখেছি আত্মহত্যা আর অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি বড় বেশি বেড়ে যায়। আর এখানে তো 50% শেয়ার আর কয়েক কোটি টাকার ব্যাপার। সত্যি কৃষ্ণদাসবাবু আর প্রীতম দুজনেই হাঁপিয়ে পড়েছিলেন। কাহাতক আর পরস্পরের প্রতি দোষারোপ করা যায়? বেশ কিছুক্ষণ দুজন দুজনকে গাল দেওয়ার পর ক্লান্ত হয়ে পড়েছে দুজনেই। যাক, অধিরাজ মুচকি হাসে। এখন যখন দুজনেই থেমেছেন তখন কয়েকটা প্রশ্ন করা যাক। কৃষ্ণদাস আর প্রীতম পরস্পরের দিকে একটা উদ্বিগ্ন দৃষ্টিপাত করলেন। কৃষ্ণদাসবাবু, কাল রাতে যখন ঘটনাটি ঘটে তখন আপনি কোথায় ছিলেন? কৃষ্ণদাস ক্লান্ত স্বরে বলেন, আমি গত 7 দিন ধরেই বাড়ি ছিলাম না। বিজনেসের কাজে দিল্লি গিয়েছিলাম। আমার ফেরার কথা ছিল না, কিন্তু খবর পেয়েই কাল রাত্রের ফ্লাইটে যাওয়ার আগে সুমিতা দেবীর সঙ্গে দেখা করেছিলেন? হ্যাঁ। তখন কি ওকে কোনোভাবে আপসেট মনে হয়েছিল? আপসেট? কৃষ্ণদাস অবাক হয়ে বলেন, কই না তো। কোনো মনোমালিন্য হয়েছিল আপনার সঙ্গে? সে তো খুবই সাধারণ। তিনি আস্তে আস্তে বলেন, বাবা মেয়েতে অমন সামান্য ঠোকাঠুকি তো হয়েই থাকে। কি বিষয়ে ঝামেলা হয়েছিল? ভদ্রলোক প্রীতমের দিকে বিষ দৃষ্টি নিক্ষেপ করে বলেন, আমরা ওর আর প্রীতমের মেলামেশা পছন্দ করতাম না। অধিরাজ এবার প্রীতমের দিকে ফিরেছে। আপনি কাল কোথায় ছিলেন? আমি আমার বাড়িতেই ছিলাম। সে অবাক হয়ে বলে, আর কোথায় থাকবো? আপনার বাড়ি কোথায়? আমি ঢাকুরিয়ায় থাকি। শেষ কবে সুমিতা দেবীর সঙ্গে দেখা হয়েছিল? 7 দিন আগে। সেও এবার অগ্নিদৃষ্টিতে সবাইকে মেপে নেয়। তারপর তো ওরা মিতাকে বাড়িতেই আটকে রেখেছিলেন, আর দেখা করতে পারিনি। 7 দিন আগে? অধিরাজ একটু ভাবে। তখন কি সুমিতা দেবীকে কোনো কারণে আপসেট লেগেছিল? আপসেট তো ও সব সময়ই থাকতো। প্রীতম বলে, সব সময়ই কাঁদতো আর বলতো, নতুন মায়ের কথা আর সহ্য হয় না। দেখো, একদিন আমি ঠিক আত্মহত্যা করব। আমি ওকে বোঝাতাম, সান্ত্বনা দিতাম, বলতাম যে এমন দিন বেশি দিন থাকবে না। কৃষ্ণদাসবাবু ফের তেড়ে ফুড়ে কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই অধিরাজ হাত নাড়িয়ে তাকে থামিয়েছে। দেখা না হলেও ফোনে তো কথাবার্তা হতো নিশ্চয়ই? হ্যাঁ, কালও কথা হয়েছিল। কালও খুব কাঁদছিল আর বলছিল, আমার আর ভালো লাগে না, আমার মরে যেতে ইচ্ছে করে। প্রীতম ফুপিয়ে ওঠে। তখন কি জানতাম সত্যি সত্যিই আত্মহত্যা করবে? সে আর কথা বাড়ায় না। কৃষ্ণদাসবাবুর বিপরীতে 1 বছর 20 যুবক চুপ করে মাথা নিচু করে বসেছিল। কৃষ্ণদাসবাবুর ছেলে অঞ্জন। এবার প্রশ্ন তারই উদ্দেশ্যে। আপনি কাল রাতে কোথায় ছিলেন? আমি? অঞ্জন তোতলাতে শুরু করে। আমি কাল ছিলাম না, মানে বাড়িতে ছিলাম না। কোথায় ছিলেন? আমার থিয়েটারের দল আছে, তার শো ছিল। সারা রাত শো ছিল? না, রাত 11টা অবধি। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1টা বেজে গিয়েছিল। অঞ্জন কেঁদে ফেলল। এসে দেখি এই কাণ্ড। সে অঞ্জনের আঙুলের দিকে তাকিয়েছিল। হঠাৎ বলল, আপনার হাতটা একবার দেখি। হাত? হ্যাঁ,
হাতটা একবার দেখি। সে তার অপেক্ষা না করেই অঞ্জনের হাতটা টেনে নিয়েছে। খুব মন দিয়ে আঙুল আর আঙুলের ফাঁকগুলো দেখছে। মিনিট খানেক নাড়াচাড়া করে হাত ছেড়ে দিয়েছে। ঠিক আছে, আপাতত এখানেই ইনকোয়ারি শেষ, কিন্তু প্রয়োজন পড়লে ফের আরেকটু কষ্ট দেব। অধিরাজ আর কথা বাড়ায় না। আপাতত জিজ্ঞাসাবাদের কিছু নেই, এমনিতেই একটা বড় অঘটন ঘটে গিয়েছে। এই মুহূর্তে ওদের বিনা কারণে আর জ্বালিয়ে কাজ নেই। অর্ণব আর অধিরাজ ওখান থেকে বেরিয়ে আসে। এখন গন্তব্য তনিমা চ্যাটার্জির ফ্ল্যাট। আপনি ছেলেটার হাতে কি দেখলেন স্যার? অধিরাজ মুচকি হাসে। ছেলেটা এই বয়সেই পাক্কা গাঁজাখোর। ওর চোখ দেখেই সন্দেহ হয়েছিল, তাই হাতটাও একবার দেখে নিলাম। এই বয়সেই? এই বয়সের ছেলেমেয়েরাই তো বেশি খায়। শুধু গাঁজা কেন, ও ছেলে বোধহয় ড্রাগও নেয়। ড্রাগ? হ্যাঁ, দেখে মনে হলো। স্যার, আমার তো প্রীতমকে দেখেও নেশারু মনে হচ্ছিল। অধিরাজ আবার হাসে। উনি তো আরও উচ্চ দরের নেশারু। উনি গাঁজা খান না, তবে হেরোইনের পাক্কা অভ্যাস আছে। সে কি, বুঝলেন কি করে? নাক দেখে। লক্ষ্য করনি বারবার থেকে থেকে নাক টানছে, নাক দিয়ে অষ্টপ্রহর জল পড়ছে? সে তো সর্দির জন্যও হতে পারে। সর্দির নাক টানা একটু অন্য রকম, কেমন বলে বোঝাতে পারবো না, তবে দেখলে বুঝতে পারি এ সর্দির নাক টানা নয়, হেরোইনের সিমটম। অধিরাজ কথাটা বলেই তনিমাদের ফ্ল্যাটের দিকে পা বাড়ালো। শেষ হলো আজকের রহস্য গল্প এবং আত্মহত্যার প্রথম পর্ব। আজ এই পর্যন্তই। গল্পের পরবর্তী পর্বটি নিয়ে যথাসময়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। নমস্কার।